আজকের আমার ভিডিও স্থলপদ্ম গাছ নিয়ে। বন্ধুরা, বর্ষার পরেই শরৎকাল, আর শরৎকালে যদি আপনারা আপনাদের প্রত্যেকটা স্থলপদ্ম গাছের গ্রোথ সুন্দর করতে চান, গাছের পাতা যদি ঘন সবুজ রাখতে চান, এছাড়াও স্থলপদ্ম গাছের প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুড়ি আনতে চান এবং ফুল ফোটাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কি পরিচর্যা করলে এবং কোন ধরনের জৈব খাবার গাছের মাটিতে দিলে গাছ ভরে কুড়ি আসবে জানতে পারবেন। এছাড়াও যদি স্থলপদ্ম গাছে মিলিবাগ হয়, তাহলে কোন ঘরোয়া কীটনাশক স্প্রে করলে মিলিবাগ দূর হবে। এছাড়াও কোন কোন কাজ এই সময় অর্থাৎ আগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে করতে পারবেন এবং কোন কোন কাজগুলো এই সময় করা যাবে না, জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। স্থলপদ্ম গাছে গ্রীষ্মকালে এবং সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত গাছ ভরে ভরে কুড়ি আসে এবং ফুল দিয়ে যায়। এই গাছে দুটো ভ্যারাইটি হয়, একটা সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট আর এই রকম একটা অনেকগুলো পাপড়ি বিশিষ্ট। এই গাছ হার্ডি গাছ, খুব সহজে কিন্তু মারা যায় না। এই গাছ আপনারা যদি টবে বা মাটিতে একবার বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বহু বছর এই গাছ থেকে যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই সময় এই বর্ষাকালে নার্সারি থেকে স্থলপদ্ম গাছের চারা এনে প্রতিস্থাপন করতে পারেন। এই সময় যদি আপনারা নার্সারি থেকে চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করে দিতে পারেন, তাহলে কিন্তু সামনের সিজনেই আপনারা গাছ ভরে ভরে ফুল পাবেন। এছাড়াও এই গাছের ডাল কোথা থেকেও যদি সংগ্রহ করে মাটিতে পুঁতে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সহজে এই সিজনে চারা তৈরি হয়ে যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো স্থলপদ্ম গাছের ডাল থেকে চারা তৈরি করেছি। আপনারাও যদি এই রকম ডাল থেকে চারা তৈরি করতে চান, তাহলে ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখে নিতে পারেন। এ তো গেল প্রথম কাজ। এবার দ্বিতীয় যে কাজ আপনাদের এই সময় করতে হবে, তা হলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ উঠবে, সেই রৌদ্রের সময় পাতাগুলো কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যেতে থাকে এবং গাছের বেশিরভাগ পাতায় হলুদ হয়ে যেতে থাকে। তো আমারও কিন্তু সেই রকম হয়েছিল। তো দেখুন, সেই পাতাগুলো কিন্তু আপনারা রাখবেন না, প্রত্যেকটা হলুদ পাতা এইভাবে তুলে ফেলে দেবেন। এই সময় আপনারা কিন্তু কোনো রকম হার্ড প্রুনিং করবেন না। এই সময় হার্ড প্রুনিং করলে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। এখন আপনারা শুধুমাত্র হলুদ পাতাগুলোই গাছ থেকে সরিয়ে তুলে ফেলে দিন। 3 নম্বরে আপনাদের এই সময় যে কাজটা অতি অবশ্যই করতে হবে, তা হলো আপনারা একটু গাছের টবটিকে ভালো করে চেক করে দেখুন, কী করে পুরো টব ভরে যায়নি তো, কিংবা টবের ড্রেনেজ হোল দিয়ে কোনো রকম শিকড় বের হয়ে যায়নি তো। যদি দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা এই সময় রিপোর্টিং করে ফেলুন। এছাড়াও যদি আপনাদের বড় গাছ ছোট পটে আছে, তাহলেও কিন্তু এই সময় রিপোর্টিং করে ফেলুন। ছোট গাছ ছোট পটে ভালো হয়, বড় গাছ হলে পট চেঞ্জ করতে হয়। 10 থেকে 12 ইঞ্চির টবে প্রতিস্থাপন করে দিন। যদি দেখেন শিকড়ে পুরো টব ভরে যায়নি বা ড্রেনেজ হোল দিয়ে শিকড় বাইরে বেরিয়ে আসেনি, তাহলে মাটির উপরিভাগ মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো নিড়ানির সাহায্যে খুশে দিতে হবে। তবে এখন তো বর্ষাকাল, প্যাচপ্যাচে মাটিতে কিন্তু এই কাজ একেবারেই করবেন না। মাটি শুকিয়ে যাওয়ার পরেই এই কাজটি আপনাদের করতে হবে। যদি আপনারা এই সময় রিপোর্টিং করতে চান, তাহলে সমপরিমাণ যে কোনো মাটি, সমপরিমাণ পুরনো গোবর সার, সমপরিমাণ নদীর বালি, তার সাথে 1 মুঠো নিমখোল, 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে খুব ভালোভাবে মিডিয়া তৈরি করে আপনারা গাছ রিপোর্টিং করতে পারেন কিংবা চারা গাছ প্রতিস্থাপন করতে পারেন। 4 নম্বর কাজ হচ্ছে গাছে খাবার প্রয়োগ। বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের গাছের মাটিতে খাবার প্রয়োগ করতেই হবে। যে খাবার এই সময় প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, গাছে অসংখ্য কুঁড়িতে এবং ফুলে ভরে যাবে। গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে টবের মাটিতে যদি আগাছা থাকে, তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও নিড়ানির সাহায্যে গাছের মাটি একটু আলগা করে খুশে নিতে হবে। খুশে নিয়ে যদি আমরা গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে পারি, তাহলে গাছ খুব সহজেই সেই খাবার গ্রহণ করতে পারবে। খাবার প্রয়োগ করার সময়ে যে আমাদের মাটি খুশে ফেলতে হবে তা কিন্তু নয়। খাবার প্রয়োগ করার আগে এই কাজটা তো করতেই হবে। তার সাথে সাথে মাসে অন্তত 2 থেকে 3 বার ঠিক এইভাবে মাটি নিড়ানি দিয়ে একটু আলগা করে খুশে ফেলতে হবে। তাহলে মাটির ভিতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে। এতে যে কোনো গাছ অনেক বেশি ভালো থাকবে। এবার গাছের মাটিতে প্রথমেই আমাদের যে জৈব খাবার প্রয়োগ করতে হবে, তা হলো পুরনো গোবর সার।
পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। যদি 8 থেকে 10 ইঞ্চির টব হয় তাহলে আপনারা 1 থেকে 1.5 মুঠো দেবেন। টবের সাইজ যদি বড় হয় তাহলে পরিমাণ বাড়িয়ে দেবেন। 1 চামচ দিতে হবে বোন ডাস্ট। স্টিম বোন ডাস্ট দিতে পারেন কিংবা এইরকম নর্মাল বোন ডাস্টও দিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। কিন্তু এই সময় এই হাড় গুঁড়ো গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে। বোন ডাস্টের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম, এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। এই সময় ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে। এখানে বেশ কয়েকটা খাবার নিয়েছি। তো এখানে প্রথমে নিয়েছি 1 চামচ নিমখোল। এই মুহূর্তে যদি নিমখোল না থাকে তাহলে নিমখোলের পরিবর্তে আপনারা নিম পাতা ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে 1.5 থেকে 2 চামচ দিয়ে দেবেন। 1 চামচ বাদাম খোল। বাদাম খোল যদি না থাকে তাহলে সর্ষে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে রোদ্রে শুকিয়ে 1 থেকে 1.5 চামচ দিতে পারেন। কিন্তু সর্ষের খোল এই মুহূর্তে দেবেন না, হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। 1 চামচ র চা পাতা, 1 চামচ বায়োপটাশ। বায়োপটাশের পরিবর্তে আপনারা 2 থেকে 3 চামচ পাকা কলার খসার গুঁড়ো নিতে পারেন। আমার কাছে এখন পাকা কলার খসার গুঁড়ো নেই, তাই আমি বায়োপটাশ নিয়েছি। এরপরে দিতে হবে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, 1 চামচ হলুদ গুঁড়ো। প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পুরো খাবারটাই 8 থেকে 10 ইঞ্চি টবের মাটিতে ঠিক এইভাবে টবের কিনারা বেয়ে দিয়ে যেতে হবে। চা পাতা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে, এছাড়াও গাছের পাতা ঘন সবুজ রাখতে, গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া এখানে আমি যে কয়েকটা খাবার গাছের মাটিতে প্রয়োগ করলাম, প্রত্যেকটা খাবারের গুণাগুণ অনেক। এই প্রত্যেকটা জৈব খাবার আপনারা গাছের মাটিতে 20 থেকে 25 দিন অন্তর দিয়ে যাবেন। বন্ধুরা, চা পাতা, হলুদ গুঁড়ো, এছাড়াও পাকা কলার খোসা, এগুলো কিন্তু আমরা বাড়িতে পেয়ে যাব। বাকি খাবারগুলো আপনারা কিন্তু নার্সারিতে, সারের দোকানে কিংবা অনলাইনে পেয়ে যাবেন। এই খাবারগুলো প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই দেখবেন গাছে অসংখ্য পাতা ছাড়বে, আস্তে আস্তে ছোট ছোট কুঁড়ির দেখা মিলবে। যখনই দেখবেন গাছে নতুন ছোট ছোট কচি কচি পাতা ছাড়তে শুরু করেছে কিংবা কুঁড়ি আসতে শুরু করেছে, তখন থেকেই দেখবেন গাছে মিলিবাগের উপদ্রব কিন্তু বাড়তেই থাকবে। মিলিবাগের ট্রিটমেন্ট যদি ঠিকমতো করা না হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। তাই মিলিবাগ দূর করার জন্য আপনারা কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। তো আপনারা মিলিবাগের জন্য কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। ইনো মিলিবাগ খুব তাড়াতাড়ি দূর করে। তো কিভাবে তৈরি করবেন? 1 লিটার জলে 1 পাতা ইনো দেবেন। এই ইনো আপনারা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন, শুধু এই ইনো কিনতে হবে। তারপরে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাব। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরেই আপনাদের 1 চামচের মতো শ্যাম্পু দিতে হবে। শ্যাম্পুর পরিবর্তে আপনারা হ্যান্ড ওয়াশ দিতে পারেন। খুব ভালো করে গুলে নিয়ে 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে খুব ভালো করে এই কীটনাশক ছেঁকে নিতে হবে। না ছেঁকে কখনোই আপনারা গাছে স্প্রে করবেন না। এই কীটনাশক আপনারা 7 থেকে 10 দিন অন্তর সন্ধ্যের সময় স্প্রে করবেন। দেখবেন মিলিবাগ, জাপ পোকা, সাদামাছি সবই দূর হয়ে যাবে। এছাড়াও আপনারা একতারা গাছে স্প্রে করতে পারেন। একতারা মিলিবাগের জন্য কিন্তু বেস্ট। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। দেখবেন গাছে মিলিবাগ একেবারেই থাকবে না। বন্ধুরা, এই কাজগুলো কিন্তু এই সময় অর্থাৎ এই আগস্ট মাসের শেষ দিকে কিংবা সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই মোটামুটি 10 তারিখের মধ্যেই সেরে ফেলতে হবে। এছাড়াও যে খাবার প্রয়োগ করা দেখালাম সেই খাবার অতি অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই সামনের সিজনে গাছ ভরে ভরে কুড়ি আনতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।